নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। ধ্যান প্রসঙ্গে আলোচনা। আজ 31 নম্বর প্রশ্ন। পতঞ্জলি মুনির বক্তব্য সংক্ষেপে কি? আজ 4000 বছর পরেও তার পথ এত জনপ্রিয় কেন? এমনকি পাশ্চাত্য দেশগুলিতেও অহিন্দুদের মধ্যে তার জনপ্রিয়তা কারণ কি? আসুন দেখা যাক, আলোচনা করে। আগে তার জনপ্রিয়তার কারণ বলা যাক। প্রথমত, তিনি বলেছেন যে ধর্মপথে কোনো বিশ্বাসের দরকার নেই, তুমি পরীক্ষা করে দেখো পদ্ধতিগুলিকে। সামান্য কয়েকদিন অভ্যেস করলেই যোগের সত্যতা অনুভব করা যায়। এটা প্রথম কারণ। দ্বিতীয়ত, মনোবিজ্ঞানকে এমনভাবে ব্যাখ্যা করেছেন পতঞ্জলি মুনি যে মানুষের বৌদ্ধিক চাহিদা এতে তৃপ্ত হয়, অর্থাৎ মানুষ ইন্টেলেকচুয়ালি এটাকেও বুঝতে পারে, শুধু বিশ্বাস বা মেনে নেওয়া নয়, যেটা প্রথম কারণে বলা হয়েছে। তৃতীয় কারণ, আধুনিক মানুষের কাছে জীবন জিজ্ঞাসা গভীর হয়ে উঠেছে। খাদ্য, বস্ত্র, গৃহ ও প্রযুক্তির সাহায্যে সে তার দৈহিক চাহিদা মেটাচ্ছে। বিজ্ঞান, সাহিত্য, শিল্প দিয়ে মনের চাহিদা অনেক মিটছে। তাই আজ ক্রমশ বড় হয়ে দেখা দিচ্ছে আত্মিক স্তরের চাহিদা। বাঁচার তাৎপর্য কি, জীবনের অর্থ কি ইত্যাদি জীবন জিজ্ঞাসা আজ মানুষের মনে দেখা দিচ্ছে। দার্শনিকেরা এর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এসব উত্তর মূলত যৌক্তিক পরিণতি, লজিক্যাল কনক্লুশন, মানে যুক্তি দিয়ে এর সিদ্ধান্তে এসে পৌঁছতে হয়। কিন্তু মানুষ যে উত্তর চাইছে তা অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়াল, এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সিয়াল। পাশ্চাত্য দার্শনিকেরা এটা এখনো দিতে পারছেন না। কামু, কাফকা, সার্ত্রের উত্তর নেতিবাচক, যার দ্বারা মানসিক পূর্ণতা খুঁজে পাওয়া যায় না। 4000 বছর আগে পতঞ্জলি মুনি শুধুর উত্তরই দেননি, এই সঙ্গে মানসিক পূর্ণতা লাভের পথও দেখিয়েছেন তার যোগসূত্রে, অর্থাৎ থিওরির সঙ্গে একটা প্ল্যান অফ অ্যাকশনও দিয়েছেন পতঞ্জলি মুনি। আর পাশ্চাত্য অস্তিত্ববাদীরা, দার্শনিকেরা, এরা থিওরি শুনিয়েছেন, কিন্তু যে প্ল্যান অফ অ্যাকশন, একটা মেথড, প্রসেস, স্টেপ বাই স্টেপ, সেটাকে অতিক্রম করা, সে সম্বন্ধে কিছু আলোচনা করেননি। মোটামুটি এই তিনটি কারণেই পতঞ্জলি মুনি আজও জনপ্রিয়। প্রথমত, তিনি বলছেন তোমার বিশ্বাস দরকার নেই, নিজে পরীক্ষা করে দেখো পদ্ধতিগুলিকে, সত্যি সত্যি এগুলো উপকার দেয় কিনা। দ্বিতীয়ত, তিনি মনোবিজ্ঞান, সাইকোলজিকে এমনভাবে ব্যাখ্যা করেছেন যে সেটা ইন্টেলেকচুয়ালি মানুষকে স্যাটিসফাই করে। আর তৃতীয়ত, শুধু লজিক্যাল বা ইন্টেলেকচুয়ালি দাঁড়িয়ে না থেকে এক্সিস্টেন্সে গেছেন। তিনি প্ল্যান অফ অ্যাকশন দিয়েছেন, মেথড দেখিয়েছেন, প্রসেস দেখিয়েছেন, সলিউশনে কে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করেছেন। এই জন্য তিনি আজও জনপ্রিয়, প্রাসঙ্গিক। এবার আসুন পতঞ্জলি মুনির পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা যাক। সত্যকে জানতে হলে গভীরে যেতে হয়, সম্ভব হলে উৎসে যেতে হবে। আধুনিক বিজ্ঞানও এটা বলে। এই বইটি যেটা আমরা পড়ছি এখন, বা
যেখানে আপনি লেখালেখি করেন। এই বইটি ছাপা হয়েছে কাগজে। কাগজ কি? সেলুলোজ। কেমিস্টদের ভাষায়, বিজ্ঞানীদের ভাষায় সেলুলোজ কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের যৌগ, কেমিক্যাল কম্পাউন্ড, যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। যৌগ কি? কম্পাউন্ড কি? অণু বা নানান পরমাণুর মিলনে তৈরি হয়। কতগুলি মলিকুল বা অ্যাটম মিলিয়ে কম্পাউন্ড তৈরি হয়। অণু কি? মলিকুল কি বা অ্যাটম কি? পরমাণু। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বিদ্যুৎ কণা দিয়ে তৈরি। এই কণা কেমন? এর গভীরে গেলে পাওয়া যাবে যা, তা হলো সম্ভাবনার তরঙ্গ, ওয়েভ অফ প্রবাবিলিটি বিজ্ঞানের ভাষায়। এই তরঙ্গকে বোঝাতে হলে বৈজ্ঞানিক একটা কাগজে কিছু প্রতীক চিহ্ন আঁকবেন, যার অর্থ শুধু বিশেষজ্ঞরাই বোঝে। এইখানে এসে সাধারণ মানুষরা কিছু বুঝবেন, এটা বৈজ্ঞানিকদের প্রতীক, সিম্বল। যেমন ধর্ম নানান প্রতীক ব্যবহার করেছে। আবার দেখুন, জড় ও শক্তি অর্থাৎ ম্যাটার ও এনার্জি, এই দুই ভাগে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভাগ করেছেন বৈজ্ঞানিকেরা। জড় আবার শক্তিরই এক রূপ, বটলড আপ এনার্জি। শক্তি বিভিন্ন রূপের হলেও মূলে সব একই উৎস থেকে এসেছে। এই উৎসকে বিজ্ঞানীরা এখনো জানতে পারেননি। যা বলছেন তা হলো ব্রহ্মাণ্ডের সৃষ্টি সিঙ্গুলারিটি থেকে। নাম দিয়েছেন সিঙ্গুলারিটি, মানে একেবারে শুরু হওয়ার আগে যে অবস্থাটা। এটা অবশ্য এখন অনুমান। অতএব উৎসের সম্বন্ধে জানতে হলে আমাদের অপেক্ষা করে থাকতে হবে বিজ্ঞানীদের উপর। একটা বিষয় ভেবে দেখা হয় না, এই মূল উৎস থেকেই যদি সব শক্তি এসে থাকে, তবে মানুষের মানসিক শক্তিকেও বিশ্লেষণ করে সেই উৎসে পৌঁছানো যায়। পতঞ্জলি মুনি এটাই বলেছেন। এই জন্যই তিনি ধ্যান নিয়ে বিশদ আলোচনা করেছেন, যেটাকে বিজ্ঞানীরা বলছেন ইলেকট্রোকেমিক্যাল প্রসেস। ইলেকট্রিক কণা পাস করছে কেমিক্যালের মধ্যে দিয়ে, যাই হোক, সেটাও নিশ্চয়ই সেই শক্তি থেকেই এসছে, এটাই পতঞ্জলি মুনি বললেন। এবং এই জন্য তিনি ধ্যান নিয়ে অনেক আলোচনা করেছেন। যোগসূত্রে বলা হয়েছে জ্ঞান লাভের জন্য প্রথমেই দরকার মনের একাগ্রতা, কনসেন্ট্রেশন। একাগ্র মন নিয়ে প্রকৃতির দরজায় বারবার আঘাত করলে ওই দরজা খুলে যায়। কিন্তু একাগ্রতার পথে বিরাট বাধা হলো মনের অন্যান্য বৃত্তিগুলি, থটস, চিন্তাগুলোই বাধা দেয়। যেমন পুকুরের জল, পুকুরের নিচে মাটিটা দেখা যায় যদি জল স্থির থাকে, কিন্তু ঢেউ থাকার জন্য আমরা নিচে দেখতে পাই না। তো পুকুরের জল যেন মন, ঢেউগুলি চিন্তা। ঢেউ থামলে পুকুরের নিচে মাটি দেখতে পারবো, মনের গভীরে কি আছে তা বুঝতে পারবো। তাহলে এই বৃত্তিগুলিকে বন্ধ করে মনের গভীরে যেতে হবে। ফলে রাজযোগের তিনটে পদ্ধতির কথা বলছে। এক, মনকে একাগ্র করা, কনসেন্ট্রেশন। দুই, মনের গভীরে যাওয়া, চেতন থেকে অবচেতন হয়ে আরো অতি চেতন। আর থার্ড, সত্তাকে খুঁজে তাকে লাভ করা, অতি চেতনকেও অতিক্রম করা। তাহলে তিনটে পদ্ধতি কি? মনকে একাগ্র করা, দুই, মনের গভীরে যাওয়া, আর তৃতীয়, সত্তাকে খুঁজে তাকে লাভ করা। এই জন্য যোগের উদ্দেশ্য হয় অন্তর্দৃষ্টি লাভ করা। অন্যান্য মনোবিজ্ঞানীদের উপর নির্ভর করে অপেক্ষা করার থেকে নিজেই এগিয়ে যাওয়া দরকার। কারণ আমরা যদি মনোবিজ্ঞানের উপর নির্ভর করি, তাহলে তো আগে মনোবিজ্ঞান আবিষ্কার করুক, এবং সেটা আমার জীবনে নাও করতে পারে, তবে কি আমি বুঝে থাকবো? পতঞ্জলি মুনি তাই বললেন, তুমি নিজেই এগিয়ে যাও, আরো পথ আছে মনোবিজ্ঞান যেভাবে এগুচ্ছেন সেই ছাড়াও।
তাহলে কি দরকার? এই জন্য দরকার শরীর ও মনের শক্তি বিকাশ। প্রথমটির জন্য হঠযোগ, প্রথমটি অর্থাৎ শরীরের যে শক্তির বিকাশ সেটা যেন হঠযোগ, আর দ্বিতীয়টি অর্থাৎ মন, তার জন্য দরকার রাজযোগ। অষ্টাঙ্গ যোগের কথা বলছেন পতঞ্জলি মুনি। यम नियम आसन प्राणायाम प्रत्याहार ধারণা ধ্যান সমাধি অষ্টাঙ্গ যোগ। কিভাবে এগুলোকে অভ্যেস করতে হয় এটাও আছে যোগসূত্রে। ধারণা কি? মনকে কোনো বিষয়ে একাগ্র করে রাখা। বিষয় মানে সেটা কোনো নাম, কোনো রূপ বা ভাব। যেমন দীক্ষার সময় যে মন্ত্র হয় সেখানে একটা নাম দেওয়া হয় যেটাকে মন্ত্র বলা হয়, আর রূপ, ইষ্টের রূপ দেওয়া হয়, আর একটা ভাব মানে ইষ্টের যে ভাব সেটা। মা কালী হলে শক্তি, শিব হলে শান্ত ভাব, এরকম। তা এর কোনো একটা বা তিনটেতেই মনকে একাগ্র করে রাখা, কনসেন্ট্রেট করা, এটা হলো ধারণা। ধ্যান কি? ধ্যান মেডিটেশন। ধারণা হলো কনসেন্ট্রেশন, ধ্যান মেডিটেশন। ধ্যানটা কি? মন এভাবে দীর্ঘক্ষণ ধরে রাখলে এটা হয়। অনেকক্ষণ ধরে যদি আপনি মনকে একাগ্র রাখেন তাহলে ধ্যান নিজে নিজেই হয়। আর সমাধি কি? অন্যান্য সব বৃত্তিকে ত্যাগ করে ওই বিষয়ের স্বরূপে যাওয়া, মানে সেখানে ইষ্টের গভীরে ঢুকে পড়ছেন আপনি। একাগ্রতা অভ্যাস করার পথে শব্দ, অর্থ, জ্ঞান, এই তিনের তাৎপর্য জানা থাকা দরকার। কোন তিন? শব্দ, অর্থ আর জ্ঞান। মনে করুন আপনি মহাদেব শিবের উপর ধ্যান করার চেষ্টা করছেন। প্রথমে চোখ খুলে তার মূর্তি দেখলেন কিছুক্ষণ ধরে। এবারে চোখ বন্ধ করে সেই মূর্তিকে কল্পনা করুন। এটা হলো শব্দ, যেটা মন্ত্র। শব্দ বলা হলেও এটা প্রকৃতপক্ষে বিষয়ের সাথে আপনার ইন্দ্রিয়ের সংযোগ। চোখ দিয়ে আপনি দেখছেন শিবের ছবিকে। শিবের অর্থ কি? কারণ আগেই আমরা বলেছি শব্দ, অর্থ, জ্ঞান তিনটে। শব্দটা বলা হলো, এবারে অর্থ। শিবের অর্থ কি? প্রশান্ত, পরম কল্যাণময়, সবকিছুকে যিনি ধ্বংস, তিরোহিত করে দেন ইত্যাদি। ধ্বংস করে দেন মানে শান্ত করে দেন। ঢেউগুলি খুব লাফাচাপি করছিল, শান্ত করে দিলে ঢেউগুলি যেন মরে গেল। এবার জ্ঞান, শব্দ, অর্থ, জ্ঞান। শব্দ বলা হলো, অর্থ বলা হলো, এবার জ্ঞান, অনুভূতি। শিব শব্দের অর্থ চিন্তা করতে করতে আপনার মনে এক বিশেষ ভাব বা অনুভূতি জেগে উঠছে। এখন ওই অনুভূতির উপর আপনার পুরো মন রাখুন। এটাই আপনাকে নিয়ে যাবে সমাধিতে। তাহলে যদি শিবের উপর আপনি একাগ্র হন, তাহলে প্রথমে শিবের মূর্তি দেখলেন বাইরে, তারপরে চোখ বন্ধ করে অন্তরে অন্তরে দেখার চেষ্টা করলেন। এটা হলো শব্দ, মন্ত্র আপনি জপ করছেন এই সময়। এরপরে অর্থ, শিবের অর্থ প্রশান্ত, প্রশান্ত, পরম, শান্ত, কল্যাণময়, এই সমস্ত। তারপরে অর্থ, শিব শব্দের অর্থ। এটা আপনার, এটা একটা অনুভূতি, ফিলিং। আগে যেটা জানতেন করেছিলেন সেটা হচ্ছে কল্যাণময়, কল্পনা করছেন চিন্তা দিয়ে। এবারে কল্যাণটা মনে মনে অনুভব করুন। শান্ত, ইন্টেলেকচুয়ালি শান্ত ভাবকে বোঝা, আর হৃদয় দিয়ে বোঝা, ফিলিং দিয়ে আলাদা। এই তিনটে আপনাকে আলাদা আলাদা প্র্যাকটিস করে দেখতে হবে। এগুলো ছাড়া, এটা সংক্ষেপে, এছাড়াও পতঞ্জলি মুনি বলেছেন কিভাবে সূক্ষ্ম শক্তি লাভ করতে হয়। সমাধির বিভিন্ন স্তরের ব্যাখ্যাও তিনি করেছেন। আমরা আগে এ নিয়ে আলোচনা করেছি, নানান রকম সমাধি। পতঞ্জলি মুনিকে মনোবিজ্ঞানের জনক বলা যায়। আমরা অষ্টাঙ্গ যোগ কিন্তু ব্যাখ্যা করলাম না, সংক্ষেপে পতঞ্জলি মুনির বক্তব্য বললাম। পরের আলোচনায়, পরের দিন যে আমরা আলোচনা করব পরের ভিডিওতে, সেখানে অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে বলবো। আজ তাহলে এখানেই।
শেষ করি। নমস্কার, ভালো থাকুন সবাই।